প্রথম আদমশুমারি করে হচ্ছে 1872 সালে ব্রিটিশ ইন্ডিয়াতে, এবং এই আদমশুমারির কারণে তারা জানতে পারে যে এই যে আমরা যেটাকে আজকে বাংলা বলছি, পশ্চিম বাংলা, আসাম, এই পুরো বঙ্গীয় জনপদে মুসলমান এবং নিম্ন বর্ণের হিন্দুরা কেন বারবার এই আজাদির আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছে। এর ভিতর একটা বড় জায়গা ছিল অশিক্ষা, বঞ্চনা, জমিদারদের জুলুম, নির্যাতন, এগুলো। তো সেই প্রেক্ষিতে আমরা দেখেছি যে আপনার ব্রিটিশরা তখন প্রচুর স্কুল করে, প্রাইমারি স্কুল, যে দেশের মানুষকে শিক্ষিত করতে হবে, দাবি দেওয়া, তাদের যে বঞ্চনা, যেহেতু উচ্চবর্ণের হিন্দুরা ব্রিটিশ শাসনে বেনিফিশিয়ারি ছিলেন এবং শিক্ষিত হয়েছেন আর্লি, নিম্নবর্ণের হিন্দুরা এবং মুসলমানরা পিছিয়ে পড়ে, যারা ইংরেজি শেখেন নাই, ব্রিটিশদের স্কুলে যেতেন না। তো সেই সব কারণে তখন তারা কিন্তু প্রচুর স্কুল করে, এবং আপনারা দেখবেন, আপনারা যেহেতু প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে শিক্ষকতা করছেন, দেখবেন যে 1897-90 সালের স্কুল আছে, 1870 সালের স্কুল আছে, অথবা দেখবেন ওই রানীর সিংহাসন, রাজার সিংহাসন আরোহণ উপলক্ষে, ভিক্টোরিয়ার উপলক্ষে, এডওয়ার্ডের সিংহাসন উপলক্ষে দেখবেন অনেক স্কুল করতো, জুবিলি, ডায়মন্ড জুবিলি, সিলভার জুবিলি, এইসব উপলক্ষে। এবং দেখবেন যে ওই যে জুবিলি স্কুল বলে একটা স্কুল আছে সারা বাংলাদেশে, দেখবেন হবিগঞ্জ জুবিলি স্কুল, অমুক জায়গায় জুবিলি স্কুল। এই জুবিলি স্কুল কিন্তু আপনার ইয়ের আর কি, শাসনের জুবিলি আর কি, 25 বছর পূর্তি, 30 বছর পূর্তি, 50 বছর পূর্তি, এরকম বিভিন্ন পূর্তি উপলক্ষে তারা প্রচুর কলোনিগুলোতে স্কুল করতো। এর বাইরে পড়াশোনা ছিল হচ্ছে ধর্মীয় উপাসনালয় কেন্দ্র, মসজিদগুলোর সাথে আপনার মক্তব ছিল, মাদ্রাসা ছিল, মন্দিরগুলোর সাথে গুরুরা, পণ্ডিতরা, ওনারা গাছতলায়, তারপরে হচ্ছে ওনাদের মন্দিরের আশেপাশে ছেলেপেলেকে পড়াতেন, বিদ্যা যেটাকে বলে আর কি। এই প্রসেসের বাইরে রাষ্ট্র এখনো ভালোভাবে শিক্ষা ব্যবস্থা প্রমোট করবার যে দায়, দরদ, দায়িত্ব, এই জিনিসগুলো আমাদের রাষ্ট্রের ভিতরে আমরা এখনো দেখি না। এবং এই জন্য যেটা করতে হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ স্কুল কিন্তু দেখবেন ব্যক্তিগত উদ্যোগে, একটা দায় থেকে, দরদ থেকে, একটা মানবহিতৈষী মানুষ, সমাজ দরদি মানুষ, গ্রামে পড়াশোনা করে একসময় অনেক বড়লোক হয়েছেন অথবা অনেক উচ্চশিক্ষিত হয়েছেন, উনি বোধ করেছেন যে আমার এলাকার মানুষের জন্য একটা করার একটা দায় আছে। আমার বাবা মনে আছে যে আমার মুক্তিযুদ্ধ শেষে উনি গ্রামে ফিরে গেছেন, উনি একটা মেয়েদের একটা স্কুল করেছেন, সেই গার্লস স্কুল এখন তো এমপিওভুক্ত হয়েছে এবং 650 মেয়ে স্টুডেন্ট আছে। সেই 72-73 সালের কথা বলছে, ওনারা বন্ধুরা মিলে সে স্কুল করেছেন, বাঁশ কাটা, মাটি কাটা, তারপরে হোগলা, ছন দিয়ে, টিন দিয়ে, বেড়া দিয়ে স্কুল করা। এবং উনি স্কুলের হেড টিচারও ছিলেন, প্রথমে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকও ছিলেন। তাহলে এই যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলোকে সরকার দফায় দফায় যেটা করেছে, রাষ্ট্রীয়করণ করেছে, কিন্তু রাষ্ট্র শিক্ষা ব্যবস্থার পুরো দায়িত্বটা এখনো নেয় নাই, যে আমার দেশের এই 20 কোটি মানুষকে যে আমাকে শিক্ষিত করতে হবে, যোগ্য করতে হবে, দক্ষ করতে হবে। এই জন্য দেখেন, আমরা যারা বিদেশে বিভিন্ন জায়গাতে গিয়েছি, আমাদের দেশ থেকে যারা যান মধ্যপ্রাচ্যে, তাদের থেকে ভারতীয়রা 2-3-4 গুণ বেশি বেতন পায়। কেন পায়? সেও তো মানুষ, আমার মানুষটাও তো মানুষ। কারণ হচ্ছে লেখাপড়ার মান, বাস্তবতার কারণে আমার দেশের মানুষগুলো বেতনের উপযোগী হচ্ছেন না। তাহলে দেখবেন যে আমরা দেখেছি যে রাস্তায় সুইপারের, ক্লিনারের কাজ করছে, সৌদি আরবে 800 রিয়াল পায়, কিন্তু তার যে টিম লিডার আছে, এই টিমের লিডার হচ্ছে আমার ইন্ডিয়ান, সে বেতন পায় 2000 রিয়াল। তার যোগ্যতাটা বেশি কোথায়? সে একটু ইংরেজি জানে, সে একটু কম্পিউটার জানে, সে 20-50টা মানুষকে সে ম্যানেজ করতে পারে। কিন্তু আমার দেশের মানুষ বাংলাই ভালোভাবে জানে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সে জানে না, এই না জানার কারণটা কি? দায় কার এটা? কারণ হচ্ছে যে আমার রাষ্ট্র, আমার সমাজ, আমাদের রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিলেন, তারা এই যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রতিষ্ঠান করা, অথবা যে প্রতিষ্ঠানগুলোকে আছে সেগুলোর মান উন্নয়ন করা, সেগুলোর শিক্ষকদেরকে প্রশিক্ষণ করা, ভালো বেতন দেওয়া, এইটার করবার কোনো চেষ্টা আমরা কখনো দেখি নাই। এই জন্য আমি কিন্তু বিভিন্ন জায়গায়, আপনাদের চোখে পড়েছে কিনা, আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলেছি যে বাংলাদেশে বিসিএস ক্যাডারের 1 নম্বর ক্যাডার হইতে হবে শিক্ষক।
এবং এই শিক্ষক হচ্ছে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না। বাংলাদেশের 1 নম্বর বেসিক মানে যে ক্যাডারের তালিকা আছে, এই তালিকাতে থাকতে হবে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইন্টারমিডিয়েট পর্যন্ত। কারণ হচ্ছে যে এই পর্যন্তই অধিকাংশ মানুষ লেখাপড়া করে এবং এটাই হচ্ছে জীবনে জানাশোনার বয়স। এরপরে মানুষ আসলে খুব বেশি শেখে না। আমরা যারা ধরেন অথবা আপনারা যারা অনার্স মাস্টার্স পড়ছেন, এগুলো জাস্ট কাগজপত্র নাড়াচাড়া করা, বই পুস্তক নাড়াচাড়া করা। দেখবেন যে দিন শেষে আপনি ওই 8, 9, 10-এ যেগুলো শিখছেন এগুলোই কাজে লাগে, বাকিগুলো আসলে মানুষের মনেও থাকে না, কাজেও লাগে না। এই জন্য হচ্ছে আমি বারবার কিন্তু এই প্রস্তাব দিয়েছি যে আমাদের শিক্ষা ক্যাডারকে 1 নম্বর ক্যাডার করতে হবে এবং অন্য সব ক্যাডার থেকে বেতন বেশি দিতে হবে। তার বেতন মিনিমাম 10,000 টাকা, 20,000 টাকা অন্য ক্যাডার থেকে বেশি হইতে হবে। কারণ কি? কারণ হচ্ছে তিনি সব অন্য ক্যাডারের লোকদেরকে শেখান। কারণ হচ্ছে ফরেন মিনিস্টার, ফরেন অ্যাডভাইজার অথবা ফরেন যে সেক্রেটারি আছেন, তিনি ওই সচিবটা হইতে পারবেন না যদি শিক্ষকটা ভালো যোগ্য শিক্ষক না হয়। যদি ওইটা করা যায় তাহলে যেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্রগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া বাদ দিয়ে শিক্ষক হবে। এবং দেখবেন যে আপনারা যারা কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন, আপনারা দেখবেন মনোযোগ দিয়ে লেখাপড়া করাইতে পারবেন। এই যে আমাকে খলিল ভাই বললেন যে আপনারা কোনো বেতন পান না, মানে এটা তো একটা অমানবিক মানে মধ্যযুগীয় একটা ব্যাপার আর কি, যে কোনো বেতন পাচ্ছেন না এবং ছাত্রছাত্রীরাও নাকি আপনাদেরকে কোনো বেতন দেয় না। আমার তো ধারণা ছিল যে প্রাইভেট স্কুলে যেটা হয় সরকার বেতন দেয় না, কিন্তু ছাত্রছাত্রীরা বেতন দেয়, সেই বেতন দিয়ে আপনারা চলেন। কিন্তু এখানে বললো ছাত্রছাত্রীরাও নাকি বেতন দেয় না, কারণ প্রত্যন্ত অঞ্চল, গরিব মানুষের ছেলেমেয়েরা পড়ে, এখানে বেতন চাইলে দেখা যাবে ছেলেমেয়েরা পরের দিন থেকে স্কুলেই যাবে না। তো এদেরকে তো আরো টাকা পয়সা সরকার দিচ্ছে যেন সে স্কুলে আসে। আবার আপনাদের এই 7.5 লক্ষ ছেলেমেয়েরা উপবৃত্তি থেকেও বঞ্চিত হচ্ছে। তাহলে এই রাষ্ট্র কিভাবে পরিকল্পিতভাবে এই 6,000 স্কুলকে সরকারিকরণ না করে দেশের এবং রাষ্ট্রের বোঝা তৈরি করতেছে? এই বোঝা কিন্তু এই রাষ্ট্রকে টানতে হবে। আমি ইতিমধ্যে আপনাদের এই দাবিটা বেশ কয়েকজন উপদেষ্টাকে পাঠিয়েছি এবং এই উপদেষ্টাদের সাথে আমি এটা পার্সু করব। এটার ব্যাপারে আমি কথা বলে যাব কন্টিনিউ, বিভিন্ন ফোরামে, টেলিভিশনে, টকশোতে। কারণ হচ্ছে এইটা আপনারা আসার আগে থেকেই আমি এটা নিয়ে কথা বলছি, কিন্তু আজকে আপনাদের সাথে যোগাযোগ হওয়ার কারণে যেটা হয়েছে এটা আমি আরও ভালোভাবে বুঝলাম। এবং এই যে আপনাদের লড়াই, কষ্ট, আন্দোলন, সংগ্রাম এবং পুলিশ যে অন্যায্য আচরণ করেছে, আপনাদের গায়ে হাত তুলেছে, পানি মেরেছে এবং অনেক শিক্ষক মারা গেছে, বা আপনারা বললেন আর কি, কষ্টে, নির্যাতনে এবং হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, এগুলো খুবই অমানবিক একটা ব্যাপার। এবং এই যে মুরব্বী শিক্ষক বলেছেন যে আপনাদের বদদোয়ায় এই নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে। আসলে এরকম হাজারো মানুষের বদদোয়া, এরকম লাখো মানুষের বদদোয়া যোগ হয়েছে, যোগ হওয়ার কারণেই তাকে পলাইতে হয়েছে। তো সেই জন্য আপনাদের দাবির সাথে আমি পুরোপুরি একাত্মতা ঘোষণা করছি। আপনাদের এই লড়াইতে আমি আছি, আগে থেকেই ছিলাম। আপনাদের এই লড়াইয়ের আমি অংশীজন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করা, শিক্ষকদের মান বাড়ানো, প্রশিক্ষণ দেওয়া, বেতন বাড়ানো, যেন ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের অন্য কাজ করতে না হয়। প্রতিটা শিক্ষক যেন মন দিয়ে শুধু লেখাপড়াটাই করাইতে পারেন। কারণ যদি আপনি বেতন না পান, অবভিয়াসলি আপনাকে রুটি রুজির জন্য অন্য কাজ করতে হবে, হাল চাষ করতে হবে, ঠিকাদারি করতে হবে, মাছের ব্যবসা করতে হবে, বাজারে দোকানদারি করতে হবে, কিছু না কিছু তো করতে হবে, নাহলে আপনি পেট চলবে কিভাবে? অতএব এইটা এত কিছু করে শিক্ষকতা হয় না। শিক্ষকতাটা শতভাগ দেওয়ার একটা কাজ, একটা পেশা। তাই আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আপনারা আল্লাহর ওয়াস্তে বিনা পয়সায় এই শ্রম দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনারা শিক্ষিত করেছেন, বেকারত্বের জুলুম থেকে আপনারা তাদেরকে বাঁচিয়েছেন, তাদেরকে আপনারা শিক্ষার ল্যাডারে উঠায় দিয়েছেন, মইতে উঠায় দিয়েছেন। আপনাদের এই উদ্যোগগুলোর কারণে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আপনার সরকারি হয়েছে, এমপিওভুক্ত হয়েছে। এই প্রত্যেকটা আপনাদের যে অবদান আছে, এই অবদানকে আমি স্বীকার করছি এবং এইটা অবদানকে আমি বিভিন্ন জায়গাতে তুলে ধরবো ইনশাআল্লাহ। উপদেষ্টাদের সাথে আপনাদের পক্ষ হয়ে নেগোশিয়েট করব, চিৎকার, চেঁচামেচি, হইচই, চিল্লাচিল্লি, যেখানে যা করা লাগবে আমরা করব ইনশাআল্লাহ। এবং এটা করার মধ্য দিয়ে একসময় এই লড়াইটা সফল হবে ইনশাআল্লাহ। এটা হইতেই হবে, কারণ এটা একটা ন্যায্য লড়াই এবং ন্যায্য লড়াইতে সময় দেরি হইতে পারে, বিলম্ব হইতে পারে, কিন্তু ন্যায্য লড়াই সবসময় বিজয়ী হয়। এটা হইতেই হবে, এটা কোনো বিকল্প নাই এটা।
অর্থাৎ আপনাদেরকে নেতৃবৃন্দকে শিক্ষক মণ্ডলী যারা কষ্ট করে এসছেন বিভিন্ন জেলা থেকে সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সময় করে এসছেন, আপনাদের সাথে আমরা আবার বসবো, প্রয়োজনে আবার মিটিং হবে, আবার যে কোনো প্রোগ্রামে আমি আপনাদের সাথে যাবো, ইনশাল্লাহ কথা বলবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।